আচ্ছা ভাই, অফার লেটার পাইলে কি মানে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক হাই, তাই তো? অফার লেটার পাওয়ার পর ভিসা আসে? মানে অফার লেটার পাওয়া মানে 90% নিশ্চিত যে ভিসা হয়ে গেছে। আচ্ছা। এই যে মেইন ব্যাপারটা হলো এই যে এটা একটা অফার লেটার, যে এনসি ডেরি লিমিটেড, হ্যাঁ, এটা হচ্ছে এনজেড নাম্বার, এই নাম্বার। তো এটা খেয়াল ভাই রাখো, এটার কাজ স্ক্রিন আছে। শেয়ার হয় নাই ভাই। এটা হচ্ছে অফার লেটার জেএনসি ডেইরি লিমিটেড। এটা একটা কোম্পানি, কোম্পানির ঠিকানা, কোম্পানির ইমেল অ্যাড্রেস এটা দেওয়া আছে। তো এই যে আরাফাত হোসেন, আরাফাত ফার্ম ওয়ার্কার, পাসপোর্ট নাম্বার, স্যালারি হচ্ছে পার আওয়ার $27। তো এই কোম্পানি জেএনসি ডেইরি লিমিটেড, এটা এটা হচ্ছে এনজেড বিএন নাম্বার। এই বিএন নাম্বারটা আমাদের লাগবে, একটু পরে আমি দেখাবো। তো এটার এই কোম্পানির অ্যাড্রেস এটা এখানে লেখা আছে। এগ্রিমেন্ট টাইপ ফুল টাইম, স্টার্ট ডেট 10/4/26, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ। ওই যে বললাম এই মাসের 30 তারিখ ফ্লাই হবে, এরা ফ্লাই করবে এবং 10 তারিখের মধ্যে কোম্পানিতে জয়েন করবে। সুমন, বুঝতে পারতেছো কথা? জি, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এই যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, অ্যানিমেল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ফিডিং অ্যান্ড শেড হাইজিন, জেনারেল ফার্ম মেনটেন্যান্স, অর্থাৎ ফার্ম ওয়ার্কার হিসেবে যে কাজগুলো, যে রেসপন্সিবিলিটি, এগুলো হচ্ছে এটাই। তো তোমার যেটা বললাম হার্ট ম্যানেজার, এই যে জি। ফার্ম ওয়ার্কারের যে কাজ, সেটা ঠিকমতো মেনটেন করতে পারতেছে কিনা, ঠিকমতো কাজটা আদায় করতে পারতেছে কিনা, তাদের কাছ থেকে এই কাজটা বুঝিয়ে নেওয়া। এই যে অ্যানিমেল হেলথ মানে ওই যে গরুর যে ইয়াটা, হেলথ এর কন্ডিশন এগুলো বোঝা, ফিডিং করানো, তারপর যে শেড থাকবে শেডের হাইজিন মেনটেন করতেছে কিনা, তারপরে ক্লিন করতেছে কিনা, এইগুলো। তারপর হচ্ছে রুলস, এই যে 9টা থেকে 6টা জব রেসপন্সিবিলিটি, তার মধ্যে 12টা থেকে 2টা পর্যন্ত ব্রেক থাকবে ফর লাঞ্চ। তারপর হচ্ছে এই 48 ঘন্টার পার উইক, রোস্টেড অ্যাক্রস 6 ডেজ, মানে সপ্তাহে 6 দিন, 48 ঘন্টা, মানে এই 8 ঘন্টা করে। উইকেন্ডে সম্ভবত ইয়ে হবে, শনিবারে হবে বা রোববারে হবে, যে কোনো একদিন। তারপর দেখো পে এন্ড ওয়াইজেস, $27 পার আওয়ার, পেইড উইকলি। দ্য এমপ্লয়ি উইল নট বি পেইড বিলো দ্য নিউজিল্যান্ড মিনিমাম ওয়েজ। মিনিমাম হচ্ছে 23, মানে $23 নিচে কোনো কি হবে না, পে হবে হবে না। না। তো এই যে এই 23 থেকে 28 হচ্ছে যে ম্যানুয়ালের যে ব্যাপারটা, আহ, এটা হচ্ছে 23 থেকে 28। আর যেটা কন্ট্রাকচুয়াল সেটা 30 থেকে 35 বা 35 থেকে 40। তো যে হার্ট ম্যানেজার একটা 35 থেকে 40। তারপর দেখো 2 বছর পরে 2 মাসের ছুটি, 8 উইক, পাবলিক হলিডে, সিক লিভ, 6 মাস করার পরে যদি কোনো কারণে অসুস্থ হও, এই অসুস্থতার কারণে লিভ করতে পারবা। তারপর হচ্ছে ব্রেকমেন্ট লিভ, প্যারেন্টাল লিভ as applicable, all leave paid in accordance with the holiday act 2003, অর্থাৎ নিউজিল্যান্ড সরকারের যে 2003 সালের যে আহ, আইনটা আছে, হলিডে বা এই যে ছুটি কাটানোর, যে ওই রুলস অনুযায়ী হবে। তো accommodation provided, if farm accommodation is offered, accommodation must meet and tenancy and safety standards। ওই যে তোমাকে যে ভিডিওটা দিলাম, তো ওখানকার যে সেফটি এবং হচ্ছে স্ট্যান্ডার্ড হাইজিন সবকিছু মেনটেন করে তোমাকে অ্যাকোমোডেশন কোম্পানি অবশ্যই প্রোভাইড করতে হবে, করবে। দ্য এমপ্লয়ার উইল প্রোভাইড দ্য এমপ্লয়ি উইথ a suitable sharing accommodation, sharing, health insurance and overtime allowance accordingly. Health and safety, employee must follow the health and safety at work act 2015, 15 সালের। The employer will provide training and all necessary safety equipment. প্রবেশন পিরিয়ড, প্রথম 3 মাস 90 দিন কি তোমার ট্রেনিং থাকবে। ওই যে তোমাকে বললাম যে তোমাকে যে দায়িত্বটা দিবে, হাতে কলমে আগে তোমাকে এটা শিখতে হবে, তা না হলে তোমার যে টিম, ওই টিম মেনটেন করা যাবে না। জি, জি। বুঝতে পেরেছো? হাতে কলমে শিখতে পারলে তখন বুঝতে পারবে যে একজন এমপ্লয়ি কোথায় কোথায় তোমাকে ফাঁকি দিতে পারে, তা না হলে তুমি তো বুঝতে পারবে না যে কি কোথায় ফাঁকি দিচ্ছে বা কি হচ্ছে। আর যেহেতু এখানে বাংলাদেশ সহ আরো অন্যান্য কান্ট্রির লোকজন থাকবে, তাদের কালচার আমাদের কালচার ডিফারেন্সিয়েট থাকবে, অনেক কিছু বিষয় আছে। মানে অ্যাজ আ লিডার তোমাকে অনেক ডাইনামিক হতে হবে এখানে, কমিউনিকেশন থেকে শুরু করে তোমার হচ্ছে, তারপর কাজকর্ম থেকে শুরু করে সবকিছু। ঠিক আছে? জি, বুঝতে টার্মিনেশন অফ পারছি। এমপ্লয়মেন্ট,
যদি কোনো কারণে টার্মিনেট কোম্পানি করে বা তুমি করো 2 weeks রিটেন নোটিস, মানে 2 সপ্তাহ আগে নোটিস দেওয়া লাগবে। সিরিয়াস মিসকন্ডাক্ট may result in immediate dismissal of the following FTR process, মানে কোনো কারণে যদি কোম্পানির রুলস বা সরকারের যে রুলস ওটা তুমি ব্রেকডাউন করো, তোমাকে কি করবে, ইমিডিয়েট বাদ দিয়ে দিবে। Resolving an employment problem, if any issue arises, the employee may raise the matter with employer in writing, অর্থাৎ কোনো অসুবিধা হলে তোমার যে থাকবে, সিনিয়র থাকবে, তার সাথে তুমি কমিউনিকেশন করার মাধ্যমে বা মিটিয়ে নিতে হবে আর কি। তাহলে বাকিগুলো কোনো না, খুব মেজর কিছু না। আচ্ছা, এখন তোমার থাকতে পারে যে এই যে এনসি ডায়েরি লিমিটেড এই কোম্পানিটা আদতে নিউজিল্যান্ডের মধ্যে আছে কিনা বা এটার অথরাইজ কে, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে না? জি জি। তো নিউজিল্যান্ডের যে ওয়েবসাইট এমপ্লয়ার লিস্ট, ক্রিয়েট এমপ্লয়ার লিস্ট, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো যাদেরকে হায়ার করতে পারবে, AEWB, আরেকটা হচ্ছে ওয়ার্ক ভিসা, এটা অর্থাৎ এই যে তোমাকে বললাম রেসিডেন্স অপশন ইয়েস, মানে এটা হচ্ছে তোমার কি immigration.government.nz, অর্থাৎ নিউজিল্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে লেন্থ অফ স্টে 5 years বেসড অন দ্য জব অফার্ড, তোমাকে বললাম না, তুমি জিজ্ঞেস করছিলা যে ভিসা মেয়াদ কতদিন থাকবে, 3 বছর জি থাকবে, 5 years থাকবে, তো ডিপেন্ড অন দ্য প্রোফাইল, 5 বছরও দেয়, 3 বছরও দেয়, তো এর নিচে হয় না। তো সময় কত, প্রসেসিং টাইম 5 weeks, 5 weeks এর মধ্যে 80% কমপ্লিট। এই যে তোমার যে ক্যাটাগরি AEWB, এই ক্যাটাগরিতেই মূলত তোমাকে হায়ার করবে। তো প্রথম দিকে যে কস্টিং $1540, এটা হচ্ছে গভর্নমেন্টকে ফি দিতে হবে 1540, ঠিক আছে, 1540, তারপর $1000 হচ্ছে এই লয়ার ফি, টোটাল $2540 ইনিশিয়াল কস্ট। ওই যে তোমাকে 3 লাখ টাকার কথা বললাম, এখানে অলমোস্ট 3,30,000 টাকা খরচ ইনিশিয়ালি, এই যে অফার লেটার নিয়ে আসতে, গভর্নমেন্টের জি ফিটা পাশাপাশি লয়ার ফি, মানে যে লয়ারের মাধ্যমে কাজটা করাবো। তো এটা কেন নিচ্ছি, এই যে এখানে লেখা আছে, আমি এটার লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি এখানে। এটা একটা স্টাডি করলে আমার কথাগুলো তুমি কি করতে পারবা, মেনে নিতে পারবা। স্টাডি up 3 months in any 12-month period or do any study required as part of your employment, ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, একটু স্টাডি করলে বুঝবা। আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, এখন হলো ইয়াটা জেএনসি, তাই না, এই যে NZBN, মানে হাউ টু ইউজ দিস টুল, অর্থাৎ হোয়াট ইউ ক্যান সার্চ ফর accredited employer, employer হলো an employer approved by Immigration New Zealand to employ workers on the accredited employer work visa AEWV and other visas such as the skilled, অর্থাৎ যারা স্কিল আর আনস্কিল। এখন তোমাকে যে ক্যাটাগরির কথা বলা হচ্ছে এটা আনস্কিল। আনস্কিল বলতে বোঝাচ্ছি, ধরো আমরা মাস্টার্স কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে আমরা তো আমাদের দেশের যে ক্লিনিং টাইপের জব এবং হচ্ছে যে সমস্ত ইয়াগুলো আছে, এই লো ক্যাটাগরিতে যেই জবগুলো আছে, হোটেল, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ডেইরি ফার্মের কাজগুলো, এগুলো তো আমরা করবো না, করার কথা না, তাই না? জি। তো ওই একইভাবে ওই নিউজিল্যান্ডের মধ্যেও যারা হচ্ছে এরকম হাইলি এডুকেটেড থাকে, তারা এই সমস্ত কাজগুলো করতে আগ্রহী না, কারণ হলো বেতন কম। আমাদের মধ্যে যেমন বেতন কম, ওদের মধ্যেও বেতন কম। তো এই কারণে তারা এই সমস্ত কাজগুলো করার জন্য থার্ড কান্ট্রি থেকে লোকজন হায়ার করতেছে। তো বেতন কম হলেও আমাদের টাকাতে, মানে কারেন্সি কনভার্ট করার কারণে এখানে প্রায় হচ্ছে তোমার 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত হচ্ছে। তো এটা আমাদের বাংলাদেশিদের জন্য 3.5 থেকে 4 লাখ টাকা মান্থলি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো যদি তোমার এখানে কি হয়, গভর্নমেন্টের ট্যাক্স 20 থেকে 30%, এই যে আমি এখানে এইটা দিলাম, এটা তুমি পড়ছো নিশ্চয়ই, এখানে উল্লেখ করেছে দেখছি। গভর্নমেন্টের 20 থেকে 30% কি ট্যাক্স কাটে। সব ধরনের কস্টিং বাদ দেওয়ার পরও তোমার 2 লাখ টাকা পর্যন্ত তুমি সেভ করতে পারবে। তো 2 লাখ টাকা যদি সেভ করো, তোমার হচ্ছে যদি হয়, যদি কোনো লোন থাকে যাওয়ার ক্ষেত্রে, তাহলে 1 লাখ টাকা লোন পরিশোধ করলা বা 1.5 লাখ টাকা তুমি পরিবারকে সাপোর্ট করলা। তো এক্ষেত্রে তোমার হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা গভর্নমেন্ট তোমাকে দিবে
22 মাস সময় দিবে, অর্থাৎ 2 বছরের কাছাকাছি সময়। তো প্রতি বছর প্রতি মাসে হয়তো ইনকাম থেকে 12 থেকে 15,000 টাকার একটা অ্যামাউন্ট ফিগার প্রতি মাসে পে করতে হবে। তো সেটা গভর্নমেন্ট তোমার পিছনে ইনভেস্ট করতেছে, বিকজ ইউ আর প্রবাসী। প্রবাসীদের পিছনে ইনভেস্টমেন্ট করলে রেমিটেন্সটা পাবে। তো মানে মূলত রেমিটেন্স পাওয়ার জন্য গভর্নমেন্ট তোমার পিছনে ইনভেস্ট করতেছে। তো যেটা বলছিলাম যে এই NZBN নাম্বার, অর্থাৎ এই যে তোমাকে দেখালাম না একটু আগে, NZBN নাম্বার। জি, জি। এটা হলো বা আমি দেখছিলাম আপনার হলো ওই জব ইয়েতে কোম্পানিতে ওটা লেখা থাকে আরকি। হ্যাঁ, NZBN নাম্বার। এটা হচ্ছে 55 রাষ্ট্রে, মানে 75-58। হ্যাঁ, ঠিক আছে? তো এটা এখানে তুমি দেখো, উম, এই যে কোম্পানিটা জেএনসি ডেইরি লিমিটেড ট্রেডিং নাম, মানে কোম্পানির নাম, NZBN নাম্বার, এক্সপায়ার ডেট অফ অ্যাক্রিডিয়েশন 6 মার্চ 2027। অর্থাৎ 27 সালের 6 মার্চ পর্যন্ত লোকজন সে হায়ার করতে পারবে বাই, মানে গভর্নমেন্ট, মানে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে। তো এর পরবর্তী যদি সে আবারও কি করতে চায়, হায়ার করতে চায়, তখন তাকে আবার কি করতে হবে, এটা রিনিউ করতে হবে। অর্থাৎ এই যে 75-58, এটার সাথে এটা কি দেখো মিল আছে, 75-58 লাস্ট। ঠিক আছে? আর জেএনসি ডেইরি লিমিটেড যদি এটার ওয়েবসাইটে যদি দেখতে চাও, এখানে ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটের মধ্যেও এটা পাওয়া যাবে। ওয়েবসাইট, মানে এটা একটা আর কি দেখতে পারবো। এটা গেলে একটা, আরেকটা দেখো, আরেকটা দেখাই, আরেকটা আসছে। উম, একটা হলো এটা হচ্ছে মাশরুম কোম্পানি, শিমুল হাসান। হ্যাঁ, 10 মার্চ 26, অর্থাৎ গত 10 তারিখ আসছে এটা, আজকে 16 তারিখ। বুঝতে পারছো? জি। বেনিফিট অ্যান্ড কম্পেনসেশন, এই যে কম্পিটিটিভ মার্কেট বেসড কম্পেনসেশন, এগুলো উপরের দিকে হলো কোম্পানির বিষয়। এমপ্লয়ারের বিষয়, জব রেসপন্সিবিলিটি, লেভেল অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই লেভেলস অ্যাকুরেটলি, টপ টু প্রোডাক্টস, এনশিওরিং কারেক্ট প্লেসমেন্ট অ্যান্ড অ্যাডহেশন। অর্থাৎ ওই যে প্যাকেজিং কোম্পানির কথা বললাম, জি, জি। ঠিক আছে? এই যে প্রোডাকশন লাইন সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, প্যাকেজিং টিম লিডার, মানে 3টা পজিশনে ইয়া থাকে। তো কোয়ালিটি চেক, চেক লেভেলস ফর অ্যাকুরেসি, legibility এবং হচ্ছে অ্যালাইনমেন্ট। প্রোডাক্ট হ্যান্ডেলিং, হ্যান্ডেল প্রোডাক্টস কেয়ারফুলি টু প্রিভেন্ট ড্যামেজ। তারপর হচ্ছে লাইন অপারেশন, এটা তোমাকে যেখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ দেখা, স্কিলস অ্যান্ড কোয়ালিটি, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি, ওয়ার্ক এফিসিয়েন্সি টু মিট প্রোডাকশন টার্গেটস। মানে টার্গেট অনুযায়ী কি, প্রোডাকশনের যে টার্গেট, মনে করেন প্রতি ঘন্টায় আমার 200 পিস কি করতে হবে, প্রোডাকশন করতে হবে, প্যাকেজিং। তো এটা কি করতে হবে, তোমার এই মিট করতে হবে, সেই স্কিলটা প্রয়োজন। Attention to detail, ensure accuracy in receiving, storing and dispatching goods. মানে ইংলিশে বলতেছি, ব্যাপারটা বুঝতে পারতেছো? এটা ভাই খেয়াল করি নাই। হ্যাঁ ভাই, আরেকবার বলেন একটু। আচ্ছা, স্পিড অ্যান্ড এফিসিয়েন্সির কথা বলতে, অর্থাৎ প্রতি ঘন্টায় যদি আমার একটা টার্গেট আছে, আমার হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন 2000 ইউনিট কি করতে হবে, প্রোডাকশন করতে হবে। 2000 ইউনিট হলে আমার প্রতি ঘন্টায় এত 30 ইউনিট আমার কি লাগবে, মাল লাগবে। তো ওই জিনিসটা মানে ঘন্টা প্রতি তোমার টার্গেটটা অ্যাচিভ করার জন্য যে স্কিল দরকার, সেটা তোমাকে অবশ্যই কি করতে হবে, মিট করতে হবে। তো সেটা হয়তো 90 দিনের তোমার যে ট্রেনিং পিরিয়ড, ওর মধ্যেই তোমাকে এটা মানে অ্যাচিভ করে দেখাইতে হবে। তুমি ইউ আর এলিজিবল, মানে তোমার যে ক্যাপাসিটি আছে সেটা অনুযায়ী। মানে কথার কথা যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চাও, ওইটা বললা তুমি, হার্ড ম্যানেজার বাদ দিয়ে অন্যান্য ফ্যাসিলিটি ঠিক আছে। তো ওয়ার্কিং কন্ডিশন, শিফট ওয়ার্ক মে রিকোয়ার ওয়ার্কিং বেরিং শিফট, মানে শিফট পরিবর্তন হতে পারে, ইনক্লুডিং ইভিনিং অর উইকেন্ডস, স্ট্যান্ডিং অ্যান্ড সিটিং, মানে দাঁড়িয়ে কাজ করতে হতে পারে, বসে বসেও কাজ করতে হতে পারে। প্রোডাকশন এনভায়রনমেন্ট, ওয়ার্ক ইন এ ফুড প্রোডাকশন এনভায়রনমেন্ট। অর্থাৎ এটা মাশরুমটা হলো, মাশরুম থেকেই তোমার পলিথিন তৈরি করে, পলিথিন মাশরুম থেকে। বুঝতে পারছো? ও আচ্ছা। তো এটা এটা হচ্ছে এই যে অ্যাড্রেস, প্রাইমারি কন্ট্রাক্ট, এটা হচ্ছে সিটিও সিগনেচার, অ্যাড্রেসও দিয়ে দিচ্ছে। এটা অকল্যান্ড, অকল্যান্ড হলো তোমার নিউজিল্যান্ডের রাজধানী, অকল্যান্ড। জি। সার্চ করে দেখতে পারবা। পাসপোর্ট নাম্বার, বাংলাদেশি সিটিজেন, এ হচ্ছে ওর কি নাম,
শিমুল হাসান 10 মার্চ 26, পজিশন হলো লেভেল 5 স্যালারি হচ্ছে $3800 মান্থলি, স্পন্সর নেম মাশরুম ম্যাটেরিয়াল লিমিটেড। তো ওয়ার্ক শিডিউল প্রতি সপ্তাহে 40 ঘন্টা, তার মানে 9টা থেকে 6টা পর্যন্ত, 20 ঘন্টা এক্সট্রা সে কি ওভার টাইম পাবে। আর এটা হচ্ছে সপ্তাহে 5 দিন, 2 দিন সে মানে উইকেন্ডে পাবে, স্যাটারডে এন্ড সানডে। সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে 5 আর 40 ঘন্টা কাজ। এবং এমপ্লয়ি উইল বি এন্টাইটেল টু 16 মিনিটস পার ডে অফ ব্রেক টাইম, মানে লাঞ্চ কফি ব্রেকস করার জন্য 1 ঘন্টা সে সময় পাবে। তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, দেখতে আচ্ছা, পাচ্ছি। এমপ্লয়ি উইল বি এন্টাইটেল টু 22 ডেজ অফ পেইড ভ্যাকেশন, মানে 1 বছরে 22 দিন সে ভ্যাকেশন নিতে পারবে। এমপ্লয়ি উইল বি এন্টাইটেল টু ফ্রি রিটার্ন এয়ার টিকেট, যে ইন্টারন্যাশনাল ওয়ার্কারকে সে নেবে সে ফ্রি রিটার্ন এয়ার টিকেট সে পাবে। তো ওয়েজেস, যে your salary will be paid without any kind of deduction. Payments will be made to your bank account pursuant to our direct payroll deposit plan, অর্থাৎ যে তাদের কোম্পানির যে পেরোল আছে, পেরোল অনুযায়ী প্রতি সপ্তাহে বা প্রতি মান্থলি মানে এই $3400 না $3800 এটা তুমি পেয়ে যাবে। তো এখানে রিভিউইং ওয়েজেস, যদি ভালোভাবে কাজ করে 1 বছর পরে তোমার পারফরমেন্স কি করবে, ট্র্যাক করবে পারফরমেন্স কতটুকু তুমি মিট করতে পেরেছো, তোমার মধ্যে কতটুকু ইমপ্রুভ আসছে। 1 বছর পরে যদি দেখা গেল যে ভালো তুমি একটা আউটপুট দিতে পারতেছো, তখন তোমার স্যালারি বা তোমাকে প্রমোশন দিবে, প্রমোশন দেওয়ার কথা এখানে উল্লেখ করেছে। Food and accommodation. Employer agrees to ensure that responsible and proper food and accommodation is available for the employee, অর্থাৎ যে এমপ্লয়ার তোমাকে জবটা দিচ্ছে সে ফুড এবং অ্যাকোমোডেশন দুইটাই কি দিবে, কোম্পানি তোমাকে দিচ্ছে। এটা অফার লেটার লেখা আছে। ওই যে তোমাকে বললাম কিছু কিছু কোম্পানিতে ফুডের ব্যাপারটা সহ আসছে, কিছু কোম্পানিতে আসে নাই, কিন্তু অ্যাকোমোডেশন এটা আসছে, এটা থাকবেই। Such cost will not be more than in reasonable for food or an accommodation of that type of in the employment location. Notice of resignation. If the employee wishes to terminate the present offer, the employee agrees to give the employer written notice thereof at least 1 week in advance. যদি কোনো কারণে চাকরি টার্মিনেট করতে হয় তাহলে 1 সপ্তাহ আগে লিখিত নোটিশ দিতে হবে। ওই যে এটা প্রত্যেকটা কোম্পানিতে সেম রুলস, কম বেশি, ন্যাশনাল বলুন ইন্টারন্যাশনাল বলুন। তো এই হচ্ছে একটা, এটা মাশরুম কোম্পানি। আরো যদি দেখতে চাও আরো আছে, আরেকটা আছে, এটাও দেখা যাবে। এটা কোন কোম্পানির ভাই? এটা মাশরুম, আর এটা হলো সুগার কোম্পানি, চেলসিয়া সুগার কোম্পানি। এটা দেখো, এই যে কোম্পানির অ্যাড্রেস, নাম্বার সহ সবকিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, $6400 স্যালারি মান্থলি, শাকাওয়াত। এটার ডেট কখন দিছে, ডেট দেখাই। কনসিডার টু বি অন প্রবেশন ফর ফার্স্ট 3 মান্থ, অর্থাৎ প্রথম 3 মাস সে হচ্ছে কি ট্রেনিং পিরিয়ড থাকবে, প্রবেশন পিরিয়ড। ভাই ট্রেনিং পিরিয়ডে কি স্যালারি পে করবে ওরা? এটা লিখছে এখানে, ডিউরিং দিস পিরিয়ড দ্য এমপ্লয়ার মে টার্মিনেট দিস কন্ট্রাক্ট উইথাউট প্রায়র নোটিস if it is decided that the employee does not fit for the appointed job. তুমি যে প্রশ্নটা করছো সেটা পে করবে কন্ট্রাক্টুয়াল এক্ষেত্রে, আর যেটা ম্যানুয়ালের ক্ষেত্রে এটা কম করবে কিন্তু কম বেশি হবে। ও আচ্ছা। আচ্ছা, employer shall be entitled to terminate this contract if it is not satisfied with the employee's attitude in performing his or her duties after giving an advance notice of 30 days in written or paying 30 days salary immediately as compensation. If the employer wishes to terminate this contract, ওই যে 30 দিন আগে যে ব্যাপারটা বললাম, failure to report to work more than 3 days without any acceptable reason, বলে মেজর কিছু না, ওই যে কোম্পানির যে রুলস গুলো একজন এমপ্লয়ার হিসেবে এগুলোই। disobey willfully to the proper and reasonable instruction of the company, example personal in charge supervisor. আর এখানে কাজের হলো প্রতি সপ্তাহে 50 ঘন্টা ডিউটি,
এই সুগার কোম্পানিতে, ঠিক আছে? হুম। 50 ঘন্টা বলতে এই যে সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে, 6 48 50 ঘন্টা লিখছে। তারপরে তোমার আসছে এই এমপ্লয়ি শ্যাল বি এন্টাইটেলড অফ দ্য ডে এভরি উইক that is decided by the site manager, site supervisor, by the human resource department. তারপর হচ্ছে আরেকটা বিষয়, এমপ্লয়ি শ্যাল বি এন্টাইটেলড টু 15 emergency leave with a pay a year in the event of the employee's parent, wife, husband or child being sick or in a situation where the presence of the employee is urgent. মানে কোনো কারণে যদি আর্জেন্ট ছুটি লাগে 1 বছরে সে 15 দিন ছুটি কাটাতে পারবে। A medical certificate or valid document stating the situation of his relative must be submitted when requesting for the emergency leave. অর্থাৎ এক কথা যদি বলি, এই যে অফার লেটারের মধ্যে যা যা উল্লেখ থাকবে জি। সবকিছু ওই অনুযায়ী কাজ হবে। এখানে একটা জিনিস তুমি এখানে দেখলা, ওখানে কি আরেকটা পাইলা, এই ধরনের কোনো সুযোগ নাই। এটা মিডল ইস্টের ক্ষেত্রে হয়। এই সমস্ত উন্নত দেশের কান্ট্রিগুলোতে মানে রুলস, মানে সব ডকুমেন্ট ওয়াইজ কথা, মুখের কোনো কথা নাই। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। তারপরে if the employer is satisfied with the performance and capabilities of the employee, the employer may renew his or her contract for a further 30 days prior to its expiry, provided that the employee also agrees to do so. আচ্ছা, title of the work assigned, factory worker, place New Zealand, monthly salary including probation period mentioned in this contract with on tax deduction, অর্থাৎ প্রবেশন ট্যাক্স বাদ পিরিয়ডের দেওয়ার মধ্যে, পর। হ্যাঁ প্রবেশন পিরিয়ডের মধ্যে টাকাটা দিবে, এবার কত টাকা ট্যাক্স কাটবে সবকিছু উল্লেখ করা আছে। ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট 3 ক্যালেন্ডার ইয়ার্স, না 3 বছর। ওই যে একটা দেখালাম 5 বছর, একটা এটা হলো 3 বছর। ফুড provided by the company, breakfast, tea allowance, lunch, evening tea, dinner, fresh drinking water, দেখছো? মানে পানি খাওয়ার বিল পর্যন্ত কোম্পানি তোমাকে দিবে, সুগার কোম্পানিতে। বুঝতে খেয়াল করছো পারছি। ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, ব্রেকফাস্ট, দেখছি। টি অ্যালাউন্স, লাঞ্চ, ইভিনিং টি, ডিনার and fresh drinking water, accommodation যদি বললাম included bathroom, kitchen and all amenities, মানে শেয়ার বাথরুম আর কি। এ হচ্ছে বিষয়। তো এরকম দেখাইতে চাইলে আরো অনেক কিছু দেখানো যাবে। এখন মেইন ব্যাপারটা হলো, আর আর কি বলবো, আর কোনো কিছু তোমার জানা আছে? বলো। ভাই এখন বিষয়টা এটা হলো যে আপনার এই আর্ট ম্যানেজারে যেটা বলছিলেন যে পদটা, হুম। এখন ওইটা ভাই মানে আগ্রহ আছে, বাট আমি আসলে মানে ফার্মিং রিলেটেড ওই কাজগুলো করতে খুব ইন্টারেস্ট পাচ্ছি না, বুঝছেন? আচ্ছা, ফার্মিং এর ইন্টারেস্ট নাই, অর্থাৎ তোমার তোমার তো এই একজন ফার্ম ওয়ার্কার হিসেবে যে কাজগুলো সে করবে সেই কাজই ডাইরেক্ট করতে হচ্ছে না, জাস্ট ওদেরকে ম্যানেজ করা। এখন ম্যানেজ করার জন্য হয়তো তোমাকে কাজটা আগে হয়তো হাতে কলমে শিখতে হইতে পারে, সেটা হচ্ছে 1 মাসের মধ্যে হইতে পারে, যত দ্রুত তুমি কাজটা আয়ত্ত করে নিতে পারো। জি, বুঝতে পারছি। এখন যদি আমাকে ডিরেক্ট ফার্ম ওয়ার্কারের মতো কাজ করা না লাগে, সেক্ষেত্রে আমি ওটা মনে করলেন যে আমি আগাইতে পারি। ঠিক আছে, তোমাকে তো ওই পজিশন, মানে তোমার যে পজিশন অনুযায়ী তোমার জব রেসপন্সিবিলিটি ওইটাই কাজ করাবে, ওইগুলা না ওই বুঝতে যে পারছি। একজন ওয়ার্কারের যে কাজ, ওয়ার্কারের কাজ না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন ভাই হলো সেটা কি এরকম করা যায়? কিরকম? আপনি জাস্ট এপ্লাই করলেন আমার জন্য, হলো ফার্ম ওয়ার্কারে এপ্লাই করলেন, আবার দেখা যাচ্ছে যে অন্য একটা জব এপ্লাই করলেন, আমি কি চুজ করার তো অপশন আমার এখানে কি আছে কিনা, নাকি এখানে আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে একটা দিকে আগাইতে হবে? যদি কন্ট্রাকচুয়াল হয়, 19 লাখের যে ব্যাপার, কন্ট্রাকচুয়াল জি, যে হার্ড ম্যানেজার, এটা হচ্ছে জি, কন্ট্রাকচুয়াল, এটার 98% কনফার্ম ভিসা হবে। কারণ কন্ট্রাক্টের ব্যাপারটা হলো ওই যে মানে ভ্যাকেন্সি এটা কিনে নেওয়া। তো ওইটা হলো হার্ড ম্যানেজারই পাবা। আর যদি জি। বলো যে না ভাই আমার ওই কন্ট্রাকচুয়াল না, আমি ম্যানুয়াল যাবো, ম্যানুয়ালে তোমার 14 লাখ মানে 13,90,000 টাকা, তখন এক্ষেত্রে হ্যাঁ, তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমাকে সুগার কোম্পানি যদি আবার পেছি না ফ্যাক্টরি ওয়ার্কার, এই ফ্যাক্টরিতে নাকি তোমার হচ্ছে রেস্টুরেন্টে। আরেকটা রেস্টুরেন্ট আসছে, রেস্টুরেন্ট এটা হলো ওই আমার একটা ছেলেকে পাঠাচ্ছি, তোমাকে দেখাই। আমাদের ক্যাম্পাসে বড় ভাই তার ছোট ভাইকে, পলাশ।
এর আসতে হলো এখানে। কোন জায়গায়? ভাই হলো ভাই মানে আমাকে যে কোনো একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, বিষয়টা কি এরকম, নাকি আমি দেখা যাচ্ছে যে দুইটার জন্য অ্যাপ্লিকেশন করলাম, পরে আমি ডিসিশন নিলাম যে আমি কোন দিকে যাব, এরকম কোনো অপশন আছে কিনা? তোমাকে ওই যে চারটা ক্যাটাগরি ওয়াইজ আর কি, এখানে তো ক্যাটাগরি খুব বেশি না। ক্যাটাগরি হতে হ্যাঁ, হতে পারে ফ্যাক্টরি ওয়ার্কার, ডেইরি ফার্ম, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইয়াদের হোটেল বা রেস্টুরেন্ট। এই ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে তুমি ইন্টারেস্ট, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে এই যে এই ক্যাটাগরিতে এই বেতন, এই ক্যাটাগরিতে এই বেতন, এই ক্যাটাগরিতে এটা, এই ফ্যাসিলিটি গুলো যখন তোমাকে উল্লেখ করে দেবো, এখন চুজ আপ টু ইউ, কোনটা চুজ করবো ওইটার উপর আর কি। বুঝতে পারছি। এখন ভাই হলো মানে ফ্যাক্টরির দিকে ইন্টারেস্টটা বেশি, হ্যাঁ, যেটা বাস্তব কথা বলতে গেলে। আচ্ছা, তবে ফ্যাক্টরির দিকে তোমাকে ইয়া করে দিতে পারে, সুযোগ করে দিতে পারে, তবে ওই বেতন ওইরকম হবে না আর কি। বেতন যে বললাম যে 35 থেকে 40, সেটা হবে না। এটা হইতে পারে এরকম 25 থেকে 28 বা 30 হাইস্ট। ধরো 25 থেকে 28 হবে বেশিরভাগ, বা 26 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, বুঝতে পারছি। এরকম। এখন ভাই হলো ওই হার্ড এইটাতে যদি ইয়াটা না থাকে, তোমার ওই বেতন যদি আপত্তি না থাকে, তাহলে তুমি ওইটাতে মানে অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়েছে আমার কাছে। আর কোনো প্রশ্ন আছে কিনা? না, আপাতত ভাই কোনো কোয়েশ্চেন আমার আপাতত নাই। এখন ওটা মানে যদি আমি হার্ড ম্যানেজারের জন্য করি, তাহলে দেখা যাচ্ছে যে খরচটা একটু বাড়তেছে, যেহেতু আমার ইনকাম ওখানে বাড়তেছে এই জন্য। হ্যাঁ, ইনকামও বেশি, খরচটাও বেশি, তবে ইনকাম করে তোমাকে ওই টাকাটা তুমি পে করতে পারতেছো, সেটা ফ্যাসিলিটি তোমার আছে। বুঝতে পারছি। আমি তাহলে বাসায় তাহলে কথা বলে হ্যাঁ, আমি বাসায় বাসায় কথা বলার সিদ্ধান্ত নাও। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আর কোনো ডকুমেন্ট লাগলে সেটাও আমি দিব। আর টাকা পয়সা যেটা ডিপোজিট মানে সিকিউরিটি হিসেবে তুমি ব্যাংক চেক পাচ্ছ, পাশাপাশি 300 টাকার স্ট্যাম্প পেপার, সেটা আমি ওই ডকুমেন্টের মধ্যে যেটা উল্লেখ করেছি ওইভাবে কাজ হবে, ডকুমেন্ট ওয়াইজ। জি, বুঝতে পারছি, সমস্যা নাই, ওটা নিয়ে করতে হচ্ছে না। আমি বাসায় কথাবার্তা বলে আমি হলো আপনাকে জানাচ্ছি কিভাবে কি করা যায়। ঠিক আছে আর তাহলে। ভাই হলো ভাই হ্যাঁ, ফ্যাক্টরি ওয়ার্ক বা এই এই ইয়েতে গেলে কি আসলে পিআর পাথওয়েটা আছে কিনা? এটা পিআর, রেসিডেন্সিয়াল কার্ড, এটা সব ক্যাটাগরিতে সেম। 2 বছর, 4 বছর, 5 বছর, ওই যে উল্লেখ করলাম এভাবে। ও আচ্ছা আচ্ছা। এটা তুমি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাও বা হার্ড ম্যানেজার হিসেবে যাও, এটা সব জায়গায় সেম। তো পার্থক্য ওঠা ওই জায়গাতে, ওই যে বেতন বেশি, বেতন কম, খাবারের সুবিধা সহ। যদি হার্ড ম্যানেজারের ক্ষেত্রে তোমার খাবারের খরচ যদি কোম্পানি দেয়, তাহলে তো তোমার হিউজ একটা অ্যামাউন্ট প্রতি মান্থলি তুমি সেভ করতে পারতেছো। মানে হ্যাঁ, বাংলাদেশের আমি টপ জাস্ট টপ ভাই টেনশন করতেছি যে দেখা যাচ্ছে গরুর ফার্মে আমার কাজ করা লাগতেছে, এই জন্য আমার আসলে ইন্টারেস্টটা আসতেছে না ভাই। এটা মানে আপনাকে বলতেছি। তুমি জাস্ট এই ফোকাসটা চেঞ্জ করে গেলো। ওই যে ওকে একটু আগে যেটা বললাম, যে প্রথম 2টা বছর যে কাজই হোক আমি একটু কাজটা করব, করে জাস্ট আমি এনওসিটা নিতে পারলাম, 1 বছরের মধ্যে যদি এনওসিটি নিতে পারি, তখন আমি আমার পছন্দনীয় ইয়া অনুযায়ী জবও চেঞ্জ করতে পারবো, ব্যবসা করতে চাইলে করতে পারবো, ড্রাইভিং করতে চাইলে করতে পারবো, সেটাও সুযোগ আছে। তো যদি খুব বেশি মনের মধ্যে হাকুপাকু বা যে আমি মানে এটা আমার ইগোতে লাগতেছে বা হবে না বা এটা, তাহলে বলবো যে না ভাই, তুমি ওই হার্ড ম্যানেজার দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে অন্য ক্যাটাগরি চুজ করো। আর যদি বলো যে ভাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি 1-2 বছর মানে বিদেশে সেটেল হওয়ার জন্য অন্য কান্ট্রিতে আমি 1 বছর কষ্ট করতে রাজি আছি, সেটা একটু ইয়া হলো, আমি আমার মানায় নিব। এই মানে 2টা ডিসিশন, যদি আমি বলা যায় একটু মানায় নিতে পারবো, তাহলে বলবো হার্ড ম্যানেজার এই পজিশনটা তুমি গ্র্যাব করতে পারো, এটা হিউজ একটা অপরচুনিটি। আর যদি বলা যায় না ভাই, আমি সমস্ত আর এখানে তোমার ফার্মিং এর কাজ করলেও তোমার হাতে কাজ করতে হবে না, তোমার এখানে মেশিন ওয়াইজ কাজ, মেশিনারি, জাস্ট মেশিনটা চালু করতে হয়, কোথায় কোথায় মানে ইন ইন করতে হবে, আউট করতে হবে, মানে মেশিন দিয়ে করা। আমাদের এখানে যেভাবে হাত দিয়ে এটা করা ওইটা করা, এই ধরনের কোনো সুযোগ নাই। কারণ হলো এখানে কমার্শিয়াল জায়গা, তো এখানে প্রোডাকশনটা হিউজ করতে হয়। তো এই জন্য মেশিনারিজ এর ব্যাপারগুলো কম্পিউটার স্কিল এই জন্য লাগতেছে। আর ও তুমি বাবা যেটা বুঝতে পারছি। যেটা কনফিউশনে কাজ করতেছে যে হার্ড ম্যানেজার আমাকে ফ্যাক্টরি ইয়া হিসেবে, ফার্ম ওয়ার্কার হিসেবে কাজ করাবে কিনা,
এটা তো প্রশ্নই ওঠে না। তোমাকে বেতন দিচ্ছে প্রতি ঘন্টায় ধরো $35, আর ফার্ম ওয়ার্কারের বেতন হচ্ছে প্রতি ঘন্টায় $27 বা $25, তো প্রতি ঘন্টায় $10। তোমাকে কন্ট্রাকচুয়াল চুক্তি করে নিচ্ছে, মানে $10 করে বেশি দিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে। তো তোমাকে লো ভ্যালু কাজগুলো দিয়ে করালে তো কোম্পানির লস। জি ধরো জি তোমাকে বুঝতে আমি পারছি। প্রতি মাসে $3000 বা প্রতি ঘন্টা তোমাকে $3000 কি দিব, স্যালারি পেইড করে এই কাজটা করার জন্য তোমাকে নিয়োগ করতেছি। তো আবার আরেকটা কাজ আছে প্রতি ঘন্টায়, মানে ওই কাজটা করার জন্য খরচ হয় $500। তো তোমাকে $3000 দিয়ে হায়ার করে দিতে, $500 দিয়ে কাজ করায়নি, সেটা তো আমার লস, কোম্পানির লস। জি বুঝতে পারছি। তো ভাই আমি বাসায় বাসায় প্রথম কথাবার্তা বললে আমি আপনাকে এগুলো জানাবানের হ্যাঁ, প্রথম দিকে হইলে ওইটা হইতে পারে যে কাজটা হাতে কলমে শেখার জন্য তোমাকে জিনিসটা শিখতে হবে, যেহেতু তুমি 15 জনের একটা টিম লিড করবা। তো ওই টিমের মধ্যে সব বাঙালি আসবে না, বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসবে, বিভিন্ন কালচারের লোক আসবে। তো তাদের সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া, তাদেরকে লিড দেওয়া, সেই ক্যাপাবিলিটি, সেই লিডারশিপ স্কিলও তোমার থাকা জরুরি। তা না হলে তো এত বড় একটা প্রতিষ্ঠানে তোমাকে হুট করে নিবে না, তাই না? অবশ্যই আমাকে তোর অবশ্যই জাজ করবে, তারপর নিবে। হ্যাঁ, হ্যাঁ, এত টাকা স্যালারি দিচ্ছে আমাকে প্রত্যেক দিচ্ছে। মাসে। তো এটা তো তোমার চেহারা দেখে স্যালারি দিবে না, তোমার কাজ দেখে দিবে। জি অবশ্যই। তো লাস্ট যে কথা, তোমাকে আমি এখানে মানে জামাই আদর করার জন্য নিউজিল্যান্ড পাঠাবো না, যে কোনো একটা কাজ করার জন্য পাঠাবো। সেই কাজটা করার মানসিক শক্তি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল শক্তি অবশ্যই থাকতে হবে। সে একটু কষ্ট করার মেন্টালিটি রেখেই যেতে হবে। আদারওয়াইজ বলবো যে দরকার নাই ভাই, তুমি তুমি হচ্ছে সোনার চামচ বুকে নিয়ে জন্মগ্রহণ করছো, তুমি দেশে থাকো, দেশে কিছু একটা করো। এটা হচ্ছে লাস্ট কথা। শুনতে একটু ভাই হলো খারাপ আমি লাগলো। মানে কষ্ট করতে ইচ্ছুক ভাই, কাজ করতে ইচ্ছুক, বাট আপনাকে তো আমি বলছি বারবার বিষয়টা আর কি, যে হ্যাঁ, ওই ফার্মিং এর বিষয়টা জাস্ট একটু ইন্টারেস্ট কম। এছাড়া আসলে আমি তো জানি ভাই বিদেশ গেলে আমি স্টুডেন্ট হিসেবে গেলে আমাকে অনেক কিছু স্ট্রাগল করতে হবে সেখানে, টিউশন ফি করতেছে পেড না করার ভাই, জন্য। অনেক করতেছে না। এই যে যারা এই স্টুডেন্ট ভিসা যাচ্ছে, তারা পার্ট টাইম হিসেবে রেস্টুরেন্টে কাজ করতেছে, পার্ট টাইম হিসেবে তোমার এই যে কিচেনে কাজ করতেছে, থালা বাসন মানে ধোয়াধুয়ি করতেছে। তো এটা হচ্ছে সিচুয়েশন ম্যাটার, মানে ভাই করতে হচ্ছে বলেই, মানে দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই আর কোনো উপায় নাই। কারণ এখান থেকে এত টাকা পাঠানোর সামর্থ্য মধ্যবিত্ত পরিবারগুলোতে নাই। তো দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, করতেই হবে কোনো না কোনো কিছু করেই নিজের একটা কেরিয়ার নিজেকেই করতে হবে, তৈরি করে নিতে হবে। এখন আমার হাতে যে সুযোগটা আছে, এই সুযোগগুলো তোমাকে আমি হাতে কলমে দেখাইলাম। এখন ডিসিশন ইজ আপ টু ইউ, উইল ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, বাট জি ভাই অপরচুনিটি বুঝতে পারছি। কামস আমি ওয়ান্স বাসায় কথা বলি, ওয়ান্স এ বাসায় টাইম। কথাবার্তা বলে ভাই হলো দেখা যাচ্ছে যে আমি যদি হার্ড ম্যানেজারে যেতে নাও চাই, তবে আমি হলো আবার ফ্যাক্টরি বা লেভেলিং এগুলোতে মনে করলাম যে আমি যাচ্ছি। কোনো অসুবিধা নেই, ইটস আপ টু ইউ। জি বুঝতে পারছি। আমি বাসায় কথা বলি, কথা বলে আমি আপনাকে জানাবো, বাসায় একটু আলাপ করে এই বিষয়ে। আচ্ছা, তাহলে কালকের মধ্যে আমাকে আপডেট দাও ফাইনালি। ঠিক ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ শুভম ফর ইউর টাইম। আল্লাহ হাফিজ। ভাই ক্যাম্পাসে গেছিলেন নাকি রিসেন্ট কোনো সময়? ওই যে ডিসেম্বর আসছি পরীক্ষা দিয়ে, আর যাওয়ার সুযোগ হয় নাই, এখন রেজাল্ট হয়নি। ও রেজাল্ট নিয়ে আচ্ছা। ইস্যু হচ্ছে ডিপার্টমেন্টে। ঈদ পরবর্তী সময়তে রেজাল্ট দিবে আর কি, এটা বিষয়। তো এই জন্য আসলে আমার পড়াশোনার প্রতি খুব বেশি ইন্টারেস্ট। আসলে ওই যে যেদিন আমি অনার্সের রেজাল্ট হাতে পাইছি, সেদিন আমি মানে রিয়ালাইজ করলাম যে একটা 2 গ্রামের একটা কাগজ অ্যাচিভ করার জন্য আমাদের 6টা বছর মানে কষ্ট করতে হয়েছে, দিন রাত। হুম। ওইটার যে 6টা বছর যে কষ্ট করলাম, ওইটার ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি না। অবশ্যই পাচ্ছি না ভাই, আমাদের আসলে পড়াশোনার কোয়ালিটিও নাই, হ্যাঁ। কোনো জ্ঞানও নাই, কোনো কিছু আমাদের হয় নাই, খালি সার্টিফিকেট পাইছি। তো এই কারণে আক্ষেপ থেকে বলা যে দরকার ছিল না, আসলে অনার্স এবং মাস্টার্স করার কোনো প্রয়োজন ছিল না, আনলেস আমি যদি একাডেমিশিয়ান, অর্থাৎ আমি টিচিং প্রফেশনে ক্যারিয়ার করব, আমি এই রিসার্চ বা একাডেমিশিয়ান এই জায়গাগুলোতে ক্যারিয়ার করব। যদি এখানে করার ইচ্ছা থাকে, তখন আমার মাস্টার্স দরকার আছে, পিএইচডি দরকার আছে, পেপার দরকার আছে, এই সমস্ত এগুলো। কিন্তু যদি হয় যে আমি এগুলো না, আমি যে কোনো একটা কাজ করে আমার একটা সুন্দর ক্যারিয়ার আমি অন্য সাইডে করব, তাহলে অনার্সেরও দরকার প্রয়োজন হয় না। যেটা দরকার সেটা হলো যে ফিল্ডে কাজ করব, ওই ফিল্ড অনুযায়ী আমার কি কোয়ালিটি, তবে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, করা, নিশ্চিত করা, এটা দরকার। এই হচ্ছে বিষয়। তো অনেক কথা হলো, ভালো থেকো।